বিনয় কুমার আরো রেগে গেলেন। রাগে দুঃখে মহা খাপ্পা হয়ে বললেন, আমি চোর? তুই আমার সামনে থেকে এখনই সরে যা। সত্য কথা বলছি, সরে যা। চালাকি করার জায়গা পাসনি না? তুই না আমার নিজের ভাই। ভালো, সে চিঠি যদি পাওয়া গিয়ে থাকে, কই কই নিয়ে আয় দেখি। এই দেখুন আপনার সেই চিঠি। তাড়াতাড়ি চশমাটা চোখে লাগিয়ে অবাক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে দেখতে বিনয় কুমার বললেন, কই কই সেই চিঠি কই? এই যে, আপনি দেখতে পাচ্ছেন না? বলে অক্ষয় কুমার ঘড়িটা দাদার টেবিলের উপর রেখে দুপা পেছনে এসে দাঁড়ালো। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানাই। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন পাঁচকড়িদের লেখা চিঠি চুরি রহস্য। পাঁচকড়িতে ছিলেন একজন বাঙালি সাহিত্যিক। বাংলা সাহিত্যে গোয়েন্দা কাহিনীর ইতিহাসে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তার লেখা মায়াবী, নীলবসনা সুন্দরী, হত্যাকারীকে, মায়াবিনী, জীবন মৃত রহস্য ইত্যাদি বই তৎকালীন পাঠকদের মধ্যে বিপুল পরিচিতি পায়। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র দেবেন্দ্র বিজয়। তিনি বিদেশি সাহিত্যিকদের লেখা থেকে উপাদান নিলেও দেশীয় ধাঁচে তা রচনা করতেন। তার লেখা অন্যান্য ভাষাতেও অনুদিত হয়। তিনি তার লেখা জীবন মৃত রহস্য বইটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। পাল ব্রাদার্স নামের একটি বইয়ের দোকান ও তার নিজস্ব মালিকানায় কলকাতায় বাণী প্রেস নামে একটি ছাপাখানাও ছিল। আজকের গল্প পাঠে তাপস, শুভময়, ঋষভ, উজ্জ্বল এবং মনোতোষ। সম্পাদনা তমাল। পোস্টার ডিজাইন এবং সামগ্রিক পরিচালনায় মনোতোষ। শুরু হচ্ছে আজকের গল্প পাঁচকড়িদের লেখা চিঠি চুরি রহস্য। কিরে, রেজাল্ট কি হলো? না, হলো না। আবার? আমাদের শ্রীমান অক্ষয় কুমার প্রবেশিকা পরীক্ষায় দুবার ব্যর্থ হবার পর মা সরস্বতীর প্রতি একেবারে ভক্তিশূন্য হয়ে পড়ল এবং পড়াশুনো বন্ধ করে প্রায় ৩-৪ বছর বাড়িতে বসেই কাটিয়ে দিল। অক্ষয়, তুই আরেকবার চেষ্টা করতে পারতিস। সংসার নিয়ে তোকে ভাবতে হবে না, কিন্তু সমাজে আমার একটা নাম ডাক আছে তো। দেখুন দাদা, আমি তো কম চেষ্টা করলাম না, কিন্তু পড়াশুনো আমার হবে না। যা পড়ি সবই মাথা থেকে বেরিয়ে যায়। কি করব বলুন? বেশ বেশ, যা ভালো বুঝিস কর, আমি আর কি বলবো। সংসারের সমস্ত ভার ছিল তার দাদার কাঁধে, সুতরাং সংসারের ভাবনাও তাকে একটুও ভাবতে হতো না। ফলে এই ৩-৪ বছর তার বেশ হেসে খেলে বেরিয়ে গল্প করে পরম আনন্দেই কেটে গেল। অক্ষয়ের বয়স যখন মাত্র ৮ বছর, তখন তার বাবা মারা যান। অক্ষয়ের দাদা বিনয় কুমারের বয়স তখন ২৫। তিনি ডাক্তারি পাশ করে অল্প স্বল্প উপার্জনও করতে শুরু করেছিলেন। তার স্নেহে আদরে বড় হয়ে অক্ষয় কুমার আজ ২২ বছরে পদার্পণ করেছে। বিনয় কুমার তার ভাইয়ের উচ্চশিক্ষার জন্য যথেষ্ট চেষ্টা করলেও আমাদের শ্রীমান অক্ষয় কুমার দাদার কাঁধেই যাবতীয় ভার দিয়ে নিশ্চিন্ত জীবন যাপন করতে লাগল। বলাই বাহুল্য, বিনয় কুমার এই কারণে যথেষ্ট মনক্ষুণ্ণ হয়েছিলেন। এরপর যখন অক্ষয় কুমার স্কুলের পাঠ পুরোপুরি তুলে দিল, তখন তার দাদা বিনয় কুমারের পসার এতটাই বেড়ে উঠেছে যে বেকার অক্ষয় কুমার সম্পর্কে কোনো চিন্তা করার অবকাশ তিনি পেতেন না। এদিকে মাসের পর মাস কেটে যায়, অক্ষয় কুমারের দিন আর কাটে না। অথচ যখন সে স্কুলে যেত, তখন তার সময় যে কিভাবে কেটে যেত যে খেলা করার সময় না পেয়ে সে রীতিমতন বিরক্ত হয়ে উঠত। কিন্তু এখন এক এক ঘন্টা এক একটা দিনের মতন দীর্ঘ মনে হয়, যার ফলে তার পক্ষে বেশ অসহ্য বোধ হতে লাগলো। তখন অক্ষয় কুমার নিজেই একটা নতুন উপায় বার করল। প্রথমে সে রেনল্ডস রচিত ইংরেজি উপন্যাস কিনে কিনে পড়তে লাগলো।
তারপর যখন রেনল্ডসে অরুচি ধরল, তখন সে রোমহর্ষক ডিটেকটিভ স্টোরিগুলোকে পড়তে শুরু করল। এই গল্পগুলো পড়ার সময় লেখকদের অদ্ভুত কল্পনার অসাধ্য সাধক ডিটেকটিভদের অসম্ভব কার্যকলাপে অক্ষয় কুমারের মন ভাবুক হয়ে উঠত এবং তাদের অলৌকিক চরিত্র অক্ষয়ের মনে অতুল গৌরবময় বলে মনে হতে লাগলো। এবং মনে মনে সে ঠিক করল, যেমন করেই হোক তাকে পুলিশ হতে হবে। একদিন অক্ষয় কুমার তার দাদাকে গিয়ে নিজের ইচ্ছার কথা বলল এবং সেই বিষয়ে তার মতামত জানতে চাইল। বিনয় কুমার প্রথমে অবাক হয়ে কথাটা শুনলেন এবং তারপর তিনি তার ভাইয়ের মুখের দিকে অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, অপু, কি হয়েছে বল দেখি, ডিটেকটিভের কথা কি বলছিস? দাদার মুখের ভাব দেখে তার মনের ভাব বুঝতে অক্ষয়ের দেরি হলো না। সে ইতস্ততভাবে বলল, দাদা, মনে করছি আমি ডিটেকটিভের কাজ করব। কতদিন আর বসে কাটাবো? ডিটেকটিভের কাজ? আমার ভাই হয়ে তুই পুলিশের কাজ করবি? আমার সেই রকমই ইচ্ছে। আপনি কি বলেন? দাদা কিছুই বললেন না, শুধু তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। দাদাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অক্ষয় কুমার বলল, দেখুন দাদা, আমি যদি ঠিকমতো কাজ করতে পারি তবে এই কাজেও বেশ উপার্জন আছে। এমনকি পুলিশের কাজ ছাড়াও বাইরে থেকে যদি কোনো কাজ আসে সেখান থেকেও আমি বেশ উপার্জন করতে পারবো। তাছাড়া আর কি বা করব? আমি কি তোমার কোনো অভাব রেখেছি? তুমি ডিটেকটিভের কাজ করতে চাইছো? এই তো কতদিন বাড়িতে বসে আছি, নিজের তেমন টাকা নেই যে কোনো একটা ব্যবসা করব। আর আপনি যে ভরসা করে আমাকে কিছু টাকা দেবেন সেটা নিয়ে যে কোনো ব্যবসা করব, সে ভরসাও তো আপনার আমার ওপর নেই। উফ, কি যে ভূত চেপেছে তোর মাথায়। দাদা, আমার গোয়েন্দাগিরিই পছন্দ। আর যদি কেউ আন্তরিকতা এবং আগ্রহ নিয়ে কাজ করে সে সেই কাজে যথেষ্ট উন্নতি করতে পারে বলে আমার মনে হয়। বাড়িতে বসে বসে তোর মাথাটা একদম বিগড়ে গেছে। ও মাথা কোনো কালে খুলবে না। না হলে আমার ভাই হয়ে তোর এমন নিজ প্রবৃত্তি, তোর মনের যে এমন একটা দুর্গতি হবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তবে দাদা, আপনি যদি... এখন যা তো, যা, আর কোনো কথা শুনতে চাই না, আর কোনো কথা নয়। এই বলে বিনয় কুমার একটা ইংরাজি খবরের কাগজ টেনে নিয়ে পড়তে শুরু করলেন। অক্ষয় কুমারও আর কোনো কথা না বলে ধীরে ধীরে নিঃশব্দে ঘরের বাইরে বেরিয়ে গেল। অক্ষয় কুমার বেশ বুঝতে পারল, দাদা যখন একবার না বলেছেন তখন হ্যাঁ হবার সম্ভাবনা একেবারেই নেই। পরদিন সন্ধ্যায় অক্ষয় কুমার বেড়াতে বেরোচ্ছিল। এমন সময় পুরনো চাকর বংশী এসে সংবাদ দিল, ছোটবাবু, বড়বাবু আপনাকে ডেকেছেন, উনি বাইরের ঘরেই আছেন। হঠাৎ আমার ডাক পড়ল কেন? কি হয়েছে বংশী? কি জানি কি হয়েছে বাবু, তিনি তো রেগে মেগে একেবারে আগুন হয়েই আছেন। দাদার রাগের কথা আমি বেশ জানি, একটু কিছুতেই বাড়ি মাথায় করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। অক্ষয় কুমার তাড়াতাড়ি দাদার সঙ্গে দেখা করতে চলল এবং যেই মাত্র সে দুতলা থেকে নামতে শুরু করেছে, কোথা থেকে ছুটে এসে বিনয় কুমারের একমাত্র ছেলে সুশীল তার কাকার জামা টেনে ধরল। ও কাকু! তার অন্য হাতে একটা প্রকাণ্ড লাটাই ও একখানা প্রকাণ্ড ঘুড়ি। ঘুড়িটা দুই এক জায়গায় ছিঁড়ে গিয়েছে। কি ব্যাপার সুশীল, আজ তোর কাকুর কথা মনে পড়লো যে হঠাৎ? সুশীল আবদার করে তার কাকাকে বলতে লাগলো, কাকু কাকু, আমার ঘুড়ি উড়িয়ে দেবে? এসো না, মা আমার ঘুড়ি ছিঁড়ে দিয়েছে, তুমি চলো না কাকু, আমার ঘুড়ি উড়িয়ে দেবে। অক্ষয় কুমার আদর করে বলল, তাই তো, আজ একবার ঘুড়ি ওড়াতে হবে বই কি, কিন্তু এখন না। তুমি দাও না ঘুড়িটা ঠিক করে। ওরে পাগল, তোর বাবা আমাকে ডেকেছে, এখনই না গেলে আমার হাত পা ভেঙে দেবে। তাহলে তো তুমি আর ঘুড়ি ঠিক করে দিতে পারবে না। যাও যাও। এই না হলে আমার ভাইপো, আমি এসে তোর ঘুড়ি ঠিক করে দেবো। আচ্ছা, ভুলে যেও না যেন। তাহলে যাই, একটু লুকোচুরি খেলে আসি গে। ঠিক আছে, এখন যা, আমিও যাই, দেখি দাদা কি বলে।
বলতে বলতে দ্রুত বেগে অক্ষয় কুমার সিঁড়ি ধরে নামতে লাগলো। তাড়াতাড়ি দাদার ঘরে গিয়ে যা দেখল তাতে অক্ষয় কুমার সহজেই বুঝতে পারল যে আজ কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। দাদা একবার চেয়ার ঠেলে উঠছেন, একবার চেয়ার টেনে বসছেন, উঠে বসে কিছুতেই তিনি স্বস্তি পাচ্ছেন না। অক্ষয় কুমার দাদাকে যেমন ভক্তি করে তেমনি আবার ভয়ও করে। দাদার এমন ভাব দেখে সে প্রথমে কোনো কথা বলতে পারল না। তারপর কিছুটা সাহস সঞ্চয় করে বলল, বংশীর মুখে শুনলাম আপনি আমাকে ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ ডেকেছি, তা এত দেরি হলো? বড়ই আশ্চর্যের ব্যাপার অপু, বড়ই আশ্চর্যের ব্যাপার। কেবল আশ্চর্যের ব্যাপার নয়, একেবারে সর্বনাশ হয়ে গিয়েছে। কেন দাদা, মানে কি হয়েছে? এই টেবিলের উপরে একখানা কাগজ। আরে কাগজ কেন, একখানা গোপনীয় চিঠি রেখেছিলাম, সেখানে যে কোথায় গেল কিছুতেই খুঁজে পাচ্ছি না। কখন রেখেছিলেন? এই মাত্র। দাদা, আমি আপনার কথা ভালো করে বুঝতে পারলাম না। কাল তুই গোয়েন্দাগিরি করার জন্য আমার মতামত জানতে চেয়েছিলিস, আজ তুই আমার এই চিঠিখানার খোঁজ কর দেখি। তোর ধারণা তুই একজন বেশ পাকা নামজাদা ডিটেকটিভ হতে পারবি। আজ আমার চিঠিখানা খুঁজে বার করে দিলে তোর সে ধারণা যে মিথ্যে নয় তার প্রমাণ পাবো, আর তোর বিদ্যে বুদ্ধির দৌড়ও কত দূর তাও জানা যাবে। অক্ষয় কুমার অনুসন্ধিচ্ছ দৃষ্টিতে কিছুক্ষণ দাদার মুখের দিকে চেয়ে বেশ বুঝতে পারল তার তখনকার সেই উদ্বেগ আর উৎকণ্ঠা মিথ্যে নয়, বরং তিনি তা ঢাকবার চেষ্টা করছেন। বিনয় কুমার বললেন, ওই ঝি ডাকতে আসলে ওই চিঠিখানা টেবিলের উপরে রেখে একবার ঘরের বাইরে গিয়েছিল বটে। আচ্ছা, চিঠিতে কি লেখা ছিল? যাই লেখা থাকুক না কেন, সে কথায় কাজ কি? বিশেষ গোপনীয় চিঠি। যে লোকের চিঠি সে কিংবা আমি ছাড়া আর কারো নজরে যদি চিঠিখানা পড়ে তাহলে আমাকে ভয়ানক বিপদে পড়তে হবে। এমনকি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না, একেবারে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, এই চিঠিটা আপনাকে কে লিখেছিলেন? কেউ লেখেনি, আমি লিখছিলাম। লিখে প্রায় শেষও করে ফেলেছিলাম। এমন সময় ঝি আমাকে ডাকতে এসেই এই ঝামেলা বাঁধিয়ে দিল। আর একটা কথা বলুন, কোন ঝি আপনাকে ডাকতে এসেছিল? মঙ্গলা। তবে তার ওপর সন্দেহ করার কোনো কারণ দেখছি না। আমি যখন এখান থেকে উঠে যাই তখন সেও আমার সঙ্গে সঙ্গে ওপরে গিয়েছিল। ওপরে শোবার ঘরে এখনও সে কাজ করছে, নিচে এখনও নামেনি। আপনি এখানে কতক্ষণ অনুপস্থিত ছিলেন? 10 মিনিট? না না না, 10 মিনিটও হবে না। সেই চিঠিখানা টেবিলের ওপর ফেলে গিয়েছিলাম বলে আমি আরও তাড়াতাড়ি এই ঘরে ফিরে আসি। যাওয়ার সময় কি আপনি দরজা বন্ধ করে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ফিরে এসেও আমি দরজা তেমনই বন্ধ থাকতে দেখেছিলাম। চিঠিখানা ছাড়া আর কোনো জিনিস চুরি গিয়েছে? না না না, আর কিছুই না। আর কোনো জিনিসে কেউ হাত পর্যন্ত দেয়। টেবিলের ওপর ঠিক কোন জায়গায় আপনার চিঠিটা ছিল? ব্লটিং প্যাডের ওপর। মঙ্গলা যখন আমাকে ডাকতে আসে তখন আমি লিখছিলাম। যাবার সময় ব্লটিং প্যাডের ওপর চিঠিটা রেখে উঠে যাই। আপনি কি নিশ্চিত যে উঠে যাওয়ার সময় চিঠিটা ব্লটিং প্যাডের ওপরেই রেখে গিয়েছিলেন? না না, সে কথা আমি এখন নিশ্চিত করে বলতে পারছি না। আমার এখন ঠিক মনে পড়ছে না। আচ্ছা দাদা, মঙ্গলা কি আপনাকে সেই চিঠি লিখতে দেখেছিল? দেখেছিল। সে যখন ঘরের ভেতরে এসেছিল তখন নিশ্চয়ই দেখেছিল, কিন্তু আমি কি লিখছি কি না লিখছি সে কি করে জানবে? আমি আগেই বলেছি তার উপর সন্দেহ করার কোনো কারণ নেই। না না, তাকে আমি কোনো সন্দেহ করছি না। আপনি এরকম একখানা গোপনীয় চিঠি এ সময় লিখবেন এ কথা বাড়ির আর কেউ জানতো? কেউ না, কেউ জানতো না। বলতে বলতেই বিনয় কুমারের উদ্বেগ ও ক্ষোভ একসঙ্গে সীমা অতিক্রম করল। যেমন করেই হোক চিঠিটা খুঁজে বার করতে হবে। এমন বিপদে আমি আগে কোনোদিন পড়িনি। তোর ওপরই চিঠিটা খুঁজে বার করার ভার রইল। দাদা, আপনি আমার উপরে নির্ভর করে নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার এই চিঠির একটা প্রতিকার না করে আমি ছাড়ব না। এখন বলুন দেখি, যখন আপনি এখানে অনুপস্থিত ছিলেন তখন আর কোনো লোক কোনো কারণে ঘরে ঢুকেছিল কিনা সেই খোঁজ করেছেন কি? সে খোঁজ আমি আগেই করেছি।
বংশীকে জিজ্ঞাসা করে সে বলল, আমি খুব জানি বাবু, আপনার ঘরে আর কেউ যায়নি। বংশী আর কি বলল? আর কিছুই না। কেন, তার উপর কোনো সন্দেহ হয় নাকি? না, ওকে আমি সন্দেহ করছি না। বংশীকে আমি খুব ভালোভাবে চিনি। সে আমাকে বুকে পিঠে করে মানুষ করেছে। কিন্তু সে কেমন করে এত নিশ্চিন্তভাবে বলল যে আপনার ঘরে তখন আর কেউ ঢোকেনি? তখন সে সামনের ঘরেই কাজ করছিল। আমার ঘরে কেউ ঢুকলে সে অবশ্যই তাকে দেখতে পেত। বিশেষ করে এই ঘরের দরজা ঠেলে খোলার সময় একটু শব্দ হয়। কিন্তু দরজা দিয়ে না এসে কেউ যদি জানালা দিয়ে এসে থাকে, সে সম্বন্ধে আপনি কি বলেন? জানালা এখন যেমন খোলা আছে, তখনও তেমনি খোলাই ছিল। জানলা দিয়ে কেউ আসে। জানলাগুলো অনেক দিনের পুরনো হলেও গড়াতগুলো বেশ মজবুত আছে। অক্ষয় কুমার তবুও নিজে একবার প্রত্যেকটি গরাদ পরীক্ষা করে দেখল। সে দেখল তার দাদার কথাই ঠিক। অক্ষয় কুমার আবার দাদার কাছে ফিরে এসে দাঁড়ালো। সেই সময়ে একটি বিশেষ জিনিসের উপর তার নজর পড়ল। চকিতে সেই দিকে তাকিয়ে সে বলল, এটা কি? বিনয় কুমারও সেই দিকে চেয়ে দেখলেন টেবিলের এক পাশে গঁদ বা তেলের মতন কিছু একটা লেগে রয়েছে। তিনি বললেন, কি জানি, বলতে পারবো না তো। যখন আমি উঠে যাই, কই, তখন তো এটা ছিল না। অক্ষয় কুমার দাদার রিডিং ল্যাম্প নিয়ে একটু নিচু হয়ে সেই পদার্থটি ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। কিছুক্ষণ পরে সে উঠে দাঁড়িয়ে বলল, দাদা, আপনার কথাই ঠিক, গদের আঠা। এখন আমি বেশ বুঝতে পারছি কিভাবে আপনার চিঠিটা চুরি হয়েছে। বাখারিতে গদের আঠা মাখিয়ে কেউ জানালার বাইরে থেকে চিঠিটা তুলে নিয়েছে। হয়তো কোনো লোকের পরামর্শে কেউ এই কাজ করে থাকবে। বিনয় কুমার চোখের পলক না ফেলে কিছুক্ষণ নীরবে অক্ষয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, কিন্তু এমন কাজ কে করবে? কাউকে তোমার সন্দেহ হয়? সেই চিঠিখানাই যে ঠিক সেই সময় টেবিলের উপর পড়ে থাকবে, সেই বা কি করে জানতে পারলো? অন্যান্য চিঠি তো এমন অনেকদিন পড়ে থাকে টেবিলের ওপর। আজ আমি এই চিঠিটাই লিখব, আর লিখতে লিখতে হঠাৎ উঠে যাব, এসব কে আগে থেকে জানতে পারবে? অক্ষয় কুমার বলল, আপনি যা বলছেন তা ঠিক। সে যাই হোক, যেমন করে পারি আমি আপনার চিঠি খুঁজে বার করবই। আপনার কি ঠিক মনে আছে যে আপনি এই টেবিলের ওপরেই চিঠিখানা ফেলে গিয়েছিলেন? বিনয় কুমার বললেন, হ্যাঁ, আমার এখন মনে পড়েছে। যাবার সময় আমি তাড়াতাড়ি চিঠিখানা ব্লটিং প্যাডের ওপরে উল্টিয়ে দুই একবার চেপে রেখে যাই। অক্ষয় কুমার কিছুক্ষণ চুপচাপ কি ভাবতে লাগলো। তারপর বলল, যদি আমি আপনার চিঠি খুঁজে বার করে দিই, আমাকে আপনি কি পুরস্কার দেবেন বলুন? আরেকটা কথা দাদা, ওই চিঠি কেউ পড়ার আগেই আপনি ফেরত পাবেন। তাহলে তুই জানিস সেই চিঠিখানা কোথায়? আগে না, আপনার মতো আমিও এখন অন্ধকারেই আছি। তবুও আমি একবার চেষ্টা করে দেখব যে চিঠিটা খুঁজে পাই কিনা। আপনার হারিয়ে যাওয়া চিঠির পুনরুদ্ধারের ভার আমার ওপরেই রইল। যদি আমি আপনাকে চিঠি খুঁজে দিতে পারি, বলুন আপনি আমাকে কি পুরস্কার দেবেন? আমি আর কোনো পুরস্কার চাই না। বলুন, আমাকে পুলিশ লাইনে ঢুকতে দিতে আপনি রাজি হবেন? বিনয় কুমার প্রবল আগ্রহের সঙ্গে বললেন, তাই হবে। সেই চিঠির মর্ম আর কেউ না জানতে পারে এমন অবস্থায় যদি তুই চিঠিটা এনে আমার হাতে দিতে পারিস, তাহলে আমি যে তোকে পুলিশ কর্মচারী হতে সম্মতি দেব তা নয়, তোর এই প্রথম গোয়েন্দাগিরির ফি বাবদ তোকে আরও 250 টাকা দেব। দেখি তো ডিটেকটিভ বুদ্ধির দৌড় কত। আমিও দেখি আপনার চিঠির কোনো কিনারা করতে পারি কিনা। এই বলে অক্ষয় কুমার যেতে উদ্যত হল। বিনয় কুমার বাধা দিয়ে বললেন, তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? সে চিঠি কোথায় আছে? অক্ষয় উপন্যাসের ডিটেকটিভদের মতন গম্ভীরভাবে বলল, এখন আমার কাছে কোনো কথা জানতে পারবেন না, সেজন্য আমাকে ক্ষমা করবেন। যদি আমি সফল হই, তখন সব কথাই আপনাকে বলবো। বলতে বলতেই অক্ষয় কুমার চলে গেল। অক্ষয় চলে গেলে তার দাদা অনেকক্ষণ ধরে সেই চিঠি খোঁজার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না।
ঘর্মাক্ত শরীরে ঘরের বাইরে এসে দরজায় চাবি লাগিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। সন্ধে হলে বিনয় কুমার তার শোবার ঘর থেকে বের হলেন এবং সেই সময় বংশীকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কিরে বংশী, ছোটবাবু কোথায় গেল রে? বংশী বলল, তা বাবু আমি ঠিক বলতে পারবো না, এই তো কিছুক্ষণ আগেই উনি বাড়ির উঠোনেই ঘুরে বেড়াচ্ছিলেন। বিনয় কুমার আবার বাইরের ঘরে এসে বসলেন। ঘরের ভিতরে সমস্ত জায়গা তন্ন তন্ন করে দেখা হয়েছে, সুতরাং চিঠির খোঁজ করার জন্য আর কষ্ট করার আবশ্যকতা তিনি দেখলেন না। একটা চেয়ারে বসলেন এবং আপন মনে বলতে লাগলেন, কি আপদ, আমি অকুর কথায় ভরসা করে নিশ্চিন্তে আছি। আমার মতো এমন নির্বোধ আর দুটো নেই। যে চিঠি চুরি করেছে সে এতক্ষণে অনেক দূরে চলে গেছে। কি সর্বনাশ! চিঠির জন্য আমার মান সম্মান সবই নষ্ট হবে দেখছি। যেমন করেই হোক চিঠিটা আমার পাওয়া চাই। কি করি আর নিশ্চিন্তে থাকলে চলবে না। এখনই আমি একজন ভালো ডিটেকটিভের জন্য টেলিগ্রাম করব। এমন সময়ে বাইরে কার পায়ের আওয়াজ শুনতে পেলেন। জিজ্ঞাসা করলেন, কে ওখানে? বিনয় কুমার চেয়ে দেখলেন সামনে সামান্য খুলে রাখা দরজায় কড়ার উপর হাত রেখে অক্ষয় কুমার দাঁড়িয়ে। আমি। বিনয় কুমার আরো বিরক্ত হলেন, বললেন, দেখ অক্ষয়, আমি এখন বেশ বুঝতে পারছি তোর কথার ওপর নির্ভর করে আমি ভুল করেছি। ব্যাপারটা অত সহজ নয়। এমনকি চিঠিখানে যদি না পাওয়া যায় আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি লোকের কাছে মুখ দেখাতে পারবো না। আমি ভাবছি কোনো একজন ভালো ডিটেকটিভের জন্য এবার টেলিগ্রাম করব। দরজার বাইরে একইভাবে দাঁড়িয়ে অক্ষয় কুমার মৃদু হেসে বলল, দাদা আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, কিন্তু আমি জানতে চাই আপনি সেই চিঠিখানা পাওয়ার আগে না পরে টেলিগ্রাম করবেন। এ আবার কি কথা, ঠিক বুঝতে পারলাম না। আসল কথা হলো সেই চিঠিটা পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে? সত্যি? বলতে বলতে বিস্ময় স্তম্ভিত বিনয় কুমার চেয়ার থেকে উঠতে গিয়ে আবার চেয়ারে বসে পড়লেন। তারপর সবেগে উঠে দাঁড়িয়ে ব্যগ্র কণ্ঠে বললেন, কোথায় চিঠি? কে 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 চুরি করেছিল? অক্ষয় কুমার বলল, আপনার চিঠি আপনি নিজেই চুরি করেছিলেন। আমি চুরি করেছি? অকু, এখন আমি বেশ বুঝতে পারছি যে আগের জন্মের কোনো মহাপাপের ফলে আমি তোর দাদা হয়েছি। তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকেই অপমান করিস? দাদা আপনি আমার উপর রাগ করবেন না, আমি সত্যি কথাই বলছি। বিনয় কুমার আরও রেগে গেলেন। রাগে দুঃখে মহা খাপ্পা হয়ে বললেন, আমি চোর? তুই আমার সামনে থেকে এখনই সরে যা। সত্য কথা বলছি, সরে যা। চালাকি করার জায়গা পাসনি না? তুই না আমার নিজের ভাই। ভালো, সে চিঠি যদি পাওয়া গিয়ে থাকে, কই নিয়ে আয় দেখি। এই দেখুন আপনার সেই চিঠি। বলে অক্ষয় কুমার দরজাটা পুরো খুলে দিয়ে বলল, সুশীল একবার ভিতরে এসো তো। সুশীল এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিল। এখন অক্ষয় কুমারের সঙ্গে সে সভয়ে তার বাবার সামনে এসে দাঁড়ালো। তার বাঁ হাতে একটা মস্ত লাটাই আর ডান হাতে একটা প্রকাণ্ড ঘুড়ি, এবং সেই প্রকাণ্ড ঘুড়িখানায় তার থেকেও বড় একটা লেজুর, সেটা মাটিতে গড়াচ্ছে। অক্ষয় কুমার তার হাত থেকে ঘুড়িটা নিয়ে দাদার সামনে ধরে বলল, এই দেখুন আপনার সেই চিঠি। তাড়াতাড়ি চশমাটা চোখে লাগিয়ে অবাক দৃষ্টিতে ঘুড়ির দিকে তাকিয়ে দেখতে দেখতে বিনয় কুমার বললেন, কই সেই চিঠি কই? এই যে আপনি দেখতে পাচ্ছেন না। বলে অক্ষয় কুমার ঘড়িটা দাদার টেবিলের উপর রেখে দুপা পেছনে এসে দাঁড়ালো। অক্ষয় কুমারের ভয় হচ্ছিল এইবার বুঝি সবেগে দাদার রুলটা তার মাথায় সশব্দে এসে পড়ে। নিতান্ত নিরীহ দাদার রুল অনেকবার তার মাথায় পড়েছে, কিন্তু দাদা আপাতত তা করলেন না এবং ঘড়ির দিকে চেয়েও দেখলেন না। বিরক্ত কণ্ঠে বললেন, দেখ অকু, তুই নিশ্চয়ই জানিস তোর দাদারও সহ্যের একটা সীমা আছে। অক্ষয় কুমার বলল, দাদা আমি আপনাকে মিথ্যে বলিনি,
এই দেখুন আপনার সেই চিঠি। সুশীলের ঘুড়ির যে লম্বা লেজুর দেখছেন সেটাই আপনার চিঠি। আচ্ছা সুশীল, ঘুড়িটায় লম্বা লেজুর লাগিয়ে দিতে ঘুড়িটা কোনো দিকে কান্ডিং না টেনে বেশ উঠছিল, তাই না? তারপর সে তার দাদাকে বলল, সুশীল কাগজে লম্বা ফালি দিয়ে ঘুড়ির প্রকাণ্ড লেজুর তৈরি করেছে। দাদা, আপনি নিচের দিককার আধখানা লেজুর কেটে নিন, ব্যাস, তাহলেই আপনি আপনার চিঠিটা পেয়ে যাবেন। বিনয় কুমার বললেন, আর চালাকি করতে হবে না, তুই যা, আর আমাকে রাগাস না। আপনি না কাটেন, আমি কেটে দেখাচ্ছি। চিঠিটা যে এখনও কেউ পড়েনি, আপনি নিজে কেটে না দেখলে তা বুঝতে পারবেন না বলে আমি ঘুড়ি এবং ঘুড়ির মালিককে শুদ্ধ আপনার সামনে এসে হাজির করেছি। নিজে কাটতে সাহস পাইনি। এখন আপনার সামনে আমি কাটলে তেমন কোনো দোষ হবে না। কাগজের 10-12খানা টুকরো সরু সরু ফালি করে সুশীল সুতোর গাঁট দিয়ে তার ঘুড়ির মস্ত বড় একটা লেজুর তৈরি করেছিল। অক্ষয় কুমার সেই লেজুরের নিচের দিককার অনেকটা অংশ কেটে নিয়ে হাসি মুখে দাদার হাতে দিল। বিনয় কুমার সেই ঘুড়ির ছেঁড়া লেজুরটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলতে লাগলেন, তাই তো, এই যে আমারই চিঠি। তখন তার মনের অবস্থা যে কেমন হলো তা মুখে তিনি কিছুতেই প্রকাশ করতে পারলেন না। বলতে বলতেই থেমে গেলেন। কিছুক্ষণ পরেই সুশীলকে রাগত স্বরে বললেন, বাজি ছেলে, এই চিঠিতে তুই হাত দিয়েছিলিস কেন? অক্ষয় কুমার তাড়াতাড়ি দাদাকে ধরে ফেলল, বলল, আপনি সুশীলের ওপর কেন রাগ করছেন? সুশীল আপনার চিঠি চুরি করেনি। আপনি শান্ত হয়ে বসুন, যা ঘটেছে সব আপনাকে বুঝিয়ে বলছি। বলে সুশীলের দিকে ফিরে বলল, সুশীল, এই তোর ঘুড়ি নে, তুই এখান থেকে যা। আমি একটু পরে গিয়ে তোর ঘুড়ির একটা লেজুর করে দেবো, তুই এখন যা। অক্ষয় কুমারের মুখের কথা শেষ হতে না হতেই সুশীল তার বাবার ঘর থেকে ছুটে বার হয়ে গেল। সে এখনো নিজের ভয়ের কারণ ভালো করে বুঝতে না পারলেও তার বাবার রুদ্র মূর্তি দেখে নিশ্চয়ই যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিল। সে চলে গেলে তার বাবা সে চিঠির ছেঁড়া টুকরোগুলো নিয়ে অতি সন্তর্পণে পরপর সাজাতে লাগলেন। আনন্দে তার মুখ থেকে কোনো কথাই বার হলো না। দাদাকে চুপচাপ থাকতে দেখে অক্ষয় কুমার বলল, দাদা, এখন মনে হয় আমি আপনার কাছে আমার প্রাপ্য পুরস্কারের দাবি করতে পারি। বিনয় কুমার বললেন, অবশ্যই অবশ্যই, আমি আরো 250 টাকা বেশি দেব। এই বলে ড্রয়ারের ভেতর থেকে একটা চেকবুক টেনে বার করলেন এবং চেক লেখার জন্য কলমকালি নিয়ে প্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু এই চিঠি যে কেউ পড়েনি তা কিভাবে বিশ্বাস করব? যখন আমি প্রথম এই চিঠির সন্ধান পেলাম তখন দেখি সেটা আকাশে ঘুরপাক খাচ্ছে। আমি জানি আমি যে আপনার বিনা অনুমতিতে কোনো কাজ করি না, আপনার সে বিশ্বাস আছে। সুতরাং আমার সম্বন্ধে আপনাকে কোনো কথা বলতে হবে না। বিশেষত সুশীল যেভাবে চিঠিটা টুকরো টুকরো করেছে তাতে ঠিক করে জুড়ে না নিলে এ চিঠি কারোর পাঠযোগ্য হতে পারে না। আর সেই কারণেই আমি ঘুড়িশুদ্ধ ঘুড়ির মালিককে এনে আপনার কাছে হাজির করলাম। সে কথা যাক, যখন আপনার মুখে প্রথম শুনলাম যে আপনি আজ এই চিঠিটা লিখবেন তা কেউ জানে না, তখন আমি বুঝতে পারলাম আপনি উঠে গেলে আপনার এই চিঠি চুরি করার জন্য জানালা বা দরজা দিয়ে কেউ ঘরের ভিতরে আসেনি। সুতরাং এই চুরির জন্য আপনিই একমাত্র দায়ী, আর কেউ নয়। তবে কি ভূতে চুরি করতে এসেছিল? অক্ষয় কুমার বলতে লাগলো। তারপর যখন টেবিলে ওই গদের দাগ দেখতে পেলাম, আপনার চিঠি কিভাবে অদৃশ্য হয়েছে তখন সেটা আর আমার বুঝতে বাকি রইল না। কিন্তু আমি তো এখনো কিছু বুঝতে পারছি না। না পারবারই কথা, ব্যাপারটা অত্যন্ত সহজ। এখন যা আপনার কাছে ভোজবাজির মতো মনে হচ্ছে, ব্যাপারটা শুনলে আপনি অবাক হওয়ার মতো কিছুই দেখবেন না। এর আগে আমি আপনার আলমারিতে গদের এই ভাঙা ফাটা শিশিটা দেখতে পাই। এই দেখুন, শিশির এই ফাটা মুখ দিয়ে অনেকটা গদ আলমারিতেও পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। ওই আলমারি থেকে যখন রিপোর্ট বইখানা টেনে বার করতে যাই, শিশিটা আমার পায়ের ওপরে এসে পড়ে। কিন্তু শিশিটা যে ফেটে গিয়েছে ব্যস্ততার মাঝে তখন আমি ঠিক লক্ষ্য করতে পারিনি। তাই হবে, যাই হোক। তারপর টেবিলের ওপরও এই গদের দাগ দেখে আমি বুঝতে পারলাম যখন আপনি রিপোর্ট বইখানা আলমারি থেকে টেনে বার করছিলেন, সেই সময় হোক বা পরে যখন সেটা আবার আলমারিতে রাখতে যান, ওই গদ আপনার কামিজের আস্তিনে লেগে গিয়েছিল। আপনি কিছুই জানতে পারেননি। এই বলে অক্ষয় কুমার দাদার কামিজের ডান হাতের আস্তিনটা ঘুরিয়ে ধরল। বিনয় কুমার দেখলেন তার ভাইয়ের কথাই ঠিক। অক্ষয় কুমার বলতে লাগলো, তারপর যখন আপনি চিঠিটা ব্লটিং প্যাডের ওপর উল্টে 2-1 বার ডান হাত দিয়ে চেপেছিলেন, সেই সময় চিঠিটা
আপনার জামার আস্তিনের গদে লেগে যায়। তারপর আপনি বাড়ির ভিতরে যাওয়ার জন্য বার হয়ে পড়েন। সেই জন্য চিঠিটার ওপর তখন আপনার নজর পড়েনি। তখন আমি মনে করলাম আপনার অজান্তেই আস্তিন থেকে চিঠিটা কোথাও পড়ে গিয়েছে, খুঁজে দেখতে হবে। এই ঘরের ভিতরে যখন চিঠিটা পড়েনি তখন অবশ্যই বাইরে কোথাও পড়ে গিয়েছে। দোতলায় উঠবার আগেই চিঠিটা আস্তিন থেকে খুলে পড়া সম্ভব, কেননা দোতলায় উঠলে বৌদিদি অবশ্যই চিঠিটা খুঁজে পেতেন। তারপর আমি ইতস্তত করতে করতে দোতলায় উঠবার সিঁড়ির নিচে কতগুলো কাগজের টুকরো দেখতে পাই, যদিও তার মধ্যে আপনার চিঠির মতো কিছু দেখতে পাইনি। তখন হঠাৎ সুশীলের কথা মনে পড়ল। তার ঘুড়ি উঠতে চাইছে না দেখে সে খুব চিন্তায় পড়েছিল এবং আমাকেও ঘুড়িটা ঠিক করে দেওয়ার কথা বলেছিল। তখন আমার মনে হলো সে নিশ্চয়ই চিঠিটাকে তার ঘুড়ি লেজুর হিসাবে কাজে লাগিয়েছে। আমি তার খোঁজে ছাদের উপরে উঠলাম। তখন দেখলাম লম্বা লেজুর নিয়ে সুশীলের ঘুড়ি আকাশে নিঃশব্দে বিচরণ করছে। তারপর ঘুড়িটা নিচে নামিয়ে এনে দেখি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই ঘটেছে। তখন আমি ঘুড়ি লাটাই সমেত সুশীলকে আপনার কাছে নিয়ে আসলাম। আপনার চিঠিখানা যে আর কেউ পড়েনি, এখন আশা করি আপনি সে সম্বন্ধে নিঃসন্দেহ হতে পেরেছেন। আপনার হাতের লেখা পড়ে বোঝা সুশীলের পক্ষে অসম্ভব তা আপনি ভালোভাবেই জানেন। চিঠিটা হারিয়ে যাওয়ায় আপনি যতটা আশ্চর্য হয়েছিলেন, এখন আশা করি সেই আশ্চর্য আর হচ্ছেন না। আশ্চর্যের কিছু নেই বটে, কিন্তু চিঠিটার যে এত অল্প সময়ের মধ্যে এমন দশা হবে তাকে জানতে। আমার হাতে এই তোর গোয়েন্দাগিরির বউনি হলো, যাতে এখন এই কাজে তোর আরও চেক প্রাপ্তি ঘটে সেই জন্য চেষ্টা কর। যা, আমার আর কোনো আমোদ নেই। অক্ষয় কুমার চেক নিল না, দাদাকে ফেরত দিয়ে বলল, আমি পুলিশ বিভাগে কাজ করার জন্য আপনার অনুমতির আশা করেছিলাম, চেকের আশা করিনি। ক্ষমা করবেন দাদা, এ টাকা আমি নিতে পারবো না। বিনয় কুমার আর কোনো প্রতিবাদ করলেন না, লিখিত চেকখানা নিয়ে ড্রয়ারের ভেতরে রেখে দিলেন। সেবার শারদীয়া পুজোর সময় বিনয় কুমার তার ভাই বউকে 500 টাকার একজোড়া সোনার বালা কিনে দিলেন। বলাই বাহুল্য, তারপর অক্ষয় কুমার দাদার অনুমতিক্রমে পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা বিভাগে যোগ দিল। এতক্ষণ আপনারা শুনলেন পাঁচকড়িদের লেখা চিঠি চুরি রহস্য। আজকের গল্প পাঠে ছিল তাপস, শুভময়, ঋষভ, উজ্জ্বল এবং মনোতোষ। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন এবং সামগ্রিক পরিচালনায় মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Down Mystery Lane.